জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন ক্রেডিট জিরোতে নামাতে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29-এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, কার্বন কমাতে এরই মধ্যে তরুণরা কাজ শুরু করেছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ আঞ্চলিক সরবরাহের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানান। এছাড়া বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা ক্ষীণ। এর আগে মঙ্গলবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক এ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনূস বলেন, ঋণ একটি মানবাধিকার। ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থাকে নতুন করে সাজানো উচিত উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এতে কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করা যাবে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী। প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of three zeros. Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization. এ নিয়ে আলোচনা করতে মিরপুর DOHS থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জলবায়ু গবেষক শেখ নূর আতায়ের রাব্বি। জনাব রাব্বি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে জিরো কার্বনের পথে কতটা এগিয়েছে বিশ্ব? ধন্যবাদ আপনাকে। জিরো কার্বন বর্তমান পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন তার বাস্তবতায় একটি অন্যতম দাবি সমগ্র বিশ্বের। অথচ আমরা দেখতে পাই যে যেখানে আমাদের প্রয়োজন হচ্ছে কার্বন নিঃসরণ কমানো, তার বিপরীতে 2022 থেকে 2023 অর্থাৎ এই এক বছরেও পৃথিবীব্যাপী মোট যে কার্বন নিঃসরণ, গ্রিনহাউস গ্যাস এমিশনের যে পরিমাণ, তার পরিমাণ দাঁড়িয়েছে 57.1 গিগাটন, যেটি পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 1.3% বেশি। তার মানে দাঁড়াচ্ছে আমরা 2050 সালের মধ্যে নেট জিরো কার্বনে পৌঁছানোর কথা বলছি, অথচ আমাদের কমিটমেন্ট ঠিক তার বিপরীতে। তো বর্তমান যেই গ্রিনহাউস গ্যাস এমিশনের গতিধারা, তা দেখলে মোটামুটি ভাবে অনুমান করা যায় যে আমরা জিরো কার্বন এমিশনের যেই গ্লোবাল গোল আছে সেটা থেকে অনেকটাই দূরে আছি এখন। জি, আরেকটি বিষয় যে গড় তাপমাত্রা কমানোর প্রক্রিয়া আসলে কত দূরে গিয়েছে? আমরা দেখছি প্রতি বছরই কিন্তু জলবায়ু সম্মেলন হচ্ছে, 29 বছর এবার যেটি হচ্ছে COP29। এই যে বারবার প্রতি বছরই তাহলে জলবায়ু সম্মেলন হয়ে আসলে লাভটা কি হচ্ছে বা উন্নতি কি হচ্ছে? আপনি ঠিকই বলেছেন। 1995 সালে যেই কনফারেন্স অফ দ্য পার্টিস শুরু হয়েছিল, প্রথম COP1, তো এই 29 বছরের দীর্ঘ যে পথ পরিক্রমায় সেখানে অর্জনের তালিকাটা নিতান্ত শূন্য না হলেও আমাদের যে লক্ষ্যমাত্রা তার তুলনায় আসলে অনেক পিছিয়ে আছি আমরা এখনো। আমরা গড় তাপমাত্রার কথা যদি বলি, ইতোমধ্যেই শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় আমরা প্রায় 1.1 থেকে 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আরো বেশি উষ্ণ হয়ে গেছি ইতোমধ্যেই। এবং গবেষণা বলছে যে কোনো গবেষণা বলছে যে 2020s এর মধ্যেই আমরা 1.5 ডিগ্রি ক্রস করে যাব। তার মানে হচ্ছে প্যারিস এগ্রিমেন্টের যেই টার্গেট, সেটা আসলে আমরা আর অর্জন করতে পারছি না, সেটা অধরাই থেকে যাচ্ছে। তো 2023 এই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের লেটেস্ট যে রিপোর্ট, যেটি 24শে অক্টোবর বেরিয়েছে, সেখানে প্রকাশ পেয়েছে যে 2023 ওয়াজ দি ওয়ার্মেস্ট ইয়ার অন আর্থ। সো আমরা বুঝতেই পারছি যে আমরা একদিকে কার্বন নিঃসরণ চলমান রাখছি,
আমাদের যে উন্নয়নের চলমান যে গতিধারা সেটি চলমানই আছে, এবং আমরা কনফারেন্স অফ দ্য পার্টিস গুলোতে গিয়ে বলছি যে আমাদের পৃথিবীকে ঠান্ডা করা প্রয়োজন, অথচ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি না। ফলশ্রুতিতে আমরা প্রতি বছরই তাপমাত্রার রেকর্ড ভাঙছি, এবং এখনো যদি আমরা সচেতন না হই এটি চলতেই থাকবে। তাপমাত্রা কমছে না, বরং বাড়ছে। আরেকটি বিষয় যে বাংলাদেশ কেন জলবায়ু ক্ষতিপূরণ তহবিল আদায় করতে পারছে না? দেখুন, আহ, জলবায়ু পরিবর্তনের যেই ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন সেটির মধ্যেই আসলে একটি অসুবিধা আছে, যেটি হচ্ছে যে কনসেনসাস। আমাদের যে জলবায়ু সম্মেলন হয় সেটার প্রক্রিয়াটা এমন যে এখানে যদি একটি দেশও ভেটো দেয়, একটি দেশও যদি বলে যে আমি এই দাবির সাথে একমত পোষণ করি না, পৃথিবীর বাকি সমগ্র দেশও যদি বলে যে আমরা সেটা চাই, সেটা আসলে এগ্রিমেন্ট আকারে আসলে সম্ভব নয়। অর্থাৎ আমরা সেই সিদ্ধান্ত সামগ্রিকভাবে নিতে সক্ষম হই না। তো বাংলাদেশ পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে যারা ইউএনএফসিসির প্রসেসে যারা অংশ নিচ্ছে, তাদের মতোই একটি দেশ। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ চাইলেই যে জলবায়ু তহবিল থেকে বাংলাদেশ ফান্ড আদায় করতে পারবে, বিষয়টি তেমন নয়। এটির জন্য সারা পৃথিবীর পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন, স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন। এবং সেক্ষেত্রে একটু জানতে চাই যে বিশ্ব মোড়লরা জলবায়ু ইস্যুতে সোচ্চার নয় কেন? প্রথম বিষয় হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টি, এটি শুধুমাত্র বিজ্ঞান নয়, এর সাথে রাজনীতি জড়িত, এর সাথে অর্থনীতি জড়িত। আমরা জানি যে এখন আমরা বলছি যে আমরা গ্রিন ট্রানজিশনের দিকে যাব, অর্থাৎ আমাদের বর্তমান যেই জ্বালানি ব্যবস্থা আছে, উৎপাদন ব্যবস্থা আছে, সেটিকে তুলনামূলক ক্লিনার যে এনার্জি বা নবায়নযোগ্য যে জ্বালানি সেটির দিকে নিতে হবে আমাদেরকে। তো তার জন্য যথেষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন, এবং এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আহ, যথেষ্ট পরিমাণ অর্থ প্রয়োজন, যেটি বাংলাদেশের মতো যেই আহ, তুলনামূলক দরিদ্র যে দেশগুলো আছে তাদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তার মানে হচ্ছে যে পৃথিবীর যেই এনার্জি সিস্টেম এবং প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন সিস্টেম, সেটিকে যদি শিফট করতে হয়, এখানে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন আছে, এবং এই অর্থের আহ, যোগান যদি দিতে হয়, এখানে একটি গুরুত্বপূর্ণ একটি প্রফিট মেকানিজম কাজ করে। জি, এবং বুঝতে পেরেছি আপনার কথা। প্রফিট শেখ নূর ইঞ্জিনটিও আতায়ের আসলে রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই সময় নেই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।